গল্প ছিল আকাশেতে, গল্প ছিল বাতাসে, তাই আমি আসলে খুবই বিস্মিত। এই মহাবিশ্ব, মহাকাশ, মহাকাল এ আমাকে বিস্ময়ে রেখেছে। বিস্ময় তাই জাগে জাগে আমার গান। মৃত্যু আমার কাছে খুব অসাধারণ। উফ, এই পৃথিবী থেকে মরতে পারলেই বাঁচি। যে দেশে সামাজিক আন্দোলনকে ধ্বংস করে দেওয়া হয় সে দেশ কখনোই মানবিক উন্নয়নের দিকে এগোবে না। শিল্পীর রাজনৈতিক এবং সামাজিক অবস্থানে স্পষ্ট থাকা উচিত। আমরা কিন্তু আরব দেশের মুসলমান হয়ে যাইনি, আমরা বঙ্গদেশের মুসলমান। আমরা একটা অসাধারণ গানও জানি যে আগে কি সুন্দর দিন কাটাইতাম। আমাদের দেশের মানুষের এত কাজ, সেগুলো ফেলে এত অকাজ করছেন। আমাদের চারপাশে এমন সমস্ত এলিমেন্টস দিয়ে রাখা হয়েছে যেখানে নারীকে আমরা আসলে একদম পণ্য হিসাবে দেখি। নারী ভালোবাসবার জিনিস। মা না থাকলে কেউ পয়দা হবে না। যারা লেখাপড়া শিখছেন না তারা অশিক্ষিত হলেও কুশিক্ষিত হয়তো নন, কিন্তু অনেকেই পিএইচডি করার পরেও কুশিক্ষিত থাকেন। যার হয় না 9 তার হয় না 90-তে। কাজে আমার আর হবে টবে না এই সমস্ত জিনিস। টুকটাক মিথ্যে কথা তো মা খালাদের রেগুলারই বলি, এখনও বলি। যখনই বলে খারাপ জিনিসগুলো ছেড়েছিস তখনই বলি হ্যাঁ ছেড়ে দিয়েছি। গল্প ছিল আকাশেতে, গল্প ছিল বাতাসে, তাই গল্প ছিল তীর তীরানো, নদীর জলে ঢেউ খেলানো। গল্প ছিল মাঠের শেষে দূরের রেখায় হালকা ছাই। গল্প ছিল আকাশেতে, গল্প ছিল বাতাসে, তাই গল্প ছিল তীর তীরানো, নদীর জলে ঢেউ খেলানো। গল্প ছিল মাঠের শেষে দূরের রেখায় হালকা ছাই। গল্প ছিল যখন ছিল, এখন কোনো গল্প নাই, অন্য কোনো গল্প নাই, এখন কোনো গল্প নাই, অন্য কোনো গল্প নাই। গল্প ছিল মেঘের ডানায়, কানায় কানায় বৃষ্টি, তাই গল্প ছিল কাদা পথে হাঁটু ডুবে হাঁটতো হায়। গল্প ছিল মেঘের ডানায়, কানায় কানায় বৃষ্টি, তাই গল্প ছিল কাদা পথে হাঁটু ডুবে হাঁটতো হায়। গল্প ছিল টুপুর টাপুর ঘাসে, গল্প ছিল সুখ জড়ানো সুখের আশেপাশে। গল্প ছিল কল্পনা, কল্পনারা হারিয়ে গেছে, আলপনা তাই আঁকে নাই। গল্প ছিল যখন ছিল, এখন কোনো গল্প নাই, অন্য কোনো গল্প নাই, এখন কোনো গল্প নাই, অন্য কোনো গল্প নাই। থ্যাংক ইউ কিবরিয়া, থ্যাংক ইউ শামসি। একজন শিল্পীর সামাজিক ও রাজনৈতিক অবস্থান এমনটি হওয়া উচিত যে যে জায়গায় আসলে শুধু কি শিল্পী, প্রত্যেকটা মানুষেরই সামাজিক এবং রাজনৈতিক অবস্থান থেকেই থাকে। এটা স্বাভাবিকভাবেই থেকে থাকে এবং আমাদের এখানে নিজের মতামতকে চাপিয়ে না দিয়ে সমালোচক অবস্থানে থাকা উচিত। যে আমি যেটাকে বলি যে সামাজিক আন্দোলন, যে দেশে সামাজিক আন্দোলনকে ধ্বংস করে দেওয়া হয় সে দেশ কখনোই মানবিক উন্নয়নের দিকে এগোবে না, এগোনো সম্ভব নয়।
কাজে যে কোনো প্রেক্ষিতে আমি মনে করি যে যে শিল্পীর তো আরও বেশি দায়, কারণ শিল্পী শিল্প নির্মাণ করছেন। শিল্প মানুষের চিন্তাভাবনা, মানবিকতার সাথে, মনস্তত্ত্বের সাথে খুবই সংবেদনশীলভাবে যুক্ত। কাজে শিল্পীকে রাজনৈতিক অবস্থান অবশ্যই তার থাকে এবং তার দৃষ্টিভঙ্গি মানুষকে প্রভাবিতও করে। এবং রাজনৈতিক অবস্থানটা যে আসলে কোনো একটা রাজনৈতিক দলে সংযুক্ত করতে হয় তা না, এটা সামাজিক আন্দোলনের ভেতর দিয়ে করতে হয়। এবং সেই করাটা আস্তে আস্তে সমাজের দৃষ্টিভঙ্গিকে পরিষ্কার করে তোলে, মানুষের চিন্তাভাবনাকে পরিষ্কার করে তোলে, অসঙ্গতিগুলোকে পরিষ্কার করে দেখায়। কাজে শিল্পীর রাজনৈতিক এবং সামাজিক অবস্থান স্পষ্ট থাকা উচিত। বর্তমান সময়কার শিল্পীদের আমি খুব বিশেষ চিনি না। শিল্পী বলতেও আসলে আমার কাছে অনেক ধরনের প্রশ্ন এসে যায়, কিন্তু আমি যাদেরকে চিনি, যারা দায়িত্বের সাথে কাজ করছেন, তারা মিডিয়ায় কতটা পপুলার সেটা আমি জানি না, কিন্তু তারা শিল্পী এবং তারা খুবই দায়িত্বের সাথে কাজ করছেন। আবার তারা মিডিয়াতেও কয়েকজন আছেন, তারা কখনো কখনো খুব সুন্দর সুন্দর অবস্থান নেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আবার অনেকে আমি কোনো ধরনের অবস্থান নিতে দেখি না, হয়তো সেটাও তার একটা স্ট্র্যাটেজি, কিন্তু সেই স্ট্র্যাটেজির সাথে আমি কোনোভাবে যুক্ত। আমি আসলে কোনো কারণে কারোর সাথে যুক্ত নই। তবে যে সমস্ত মানুষদেরকে আমি খুব ব্যক্তিগতভাবে বন্ধু হিসাবে জানি, চিনি, বাড়িতে আসা যাওয়া হয়, তারা প্রত্যেকেই তাদের কাজ এবং তাদের কমিটমেন্ট এগুলোর সাথে খুবই সম্পৃক্ত থাকেন, সামাজিকভাবে দায়বদ্ধ তারা কাজ করে চলেছেন, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করছেন, আন্দোলন করছেন, সংগ্রাম করছেন। ধর্ম, সংস্কৃতি ও মুক্ত চিন্তার মধ্যে ভারসাম্য সম্ভব এই কারণ আমরা অনেক ধার্মিক মানুষকে দেখেছি যারা ধর্মের নামে এমন কোনো আচরণই আরেকজনের উপর চাপিয়ে দেন না যেটা তাকে দিয়ে অধর্ম করায়, এবং এটাই মানবিকতা, এটাই সাংস্কৃতিক আচরণ। যেমন আমাদের এই বেলেমাটির বদ্বীপে আমরা খুবই নরম মনের মানুষজন, আমরা অনেকটাই গিয়ে আমাদের এখানে যদি আদি ধর্ম দর্শন দেখেছি আমরা, সেগুলো সবই গিয়ে দেবী প্রধান। হ্যাঁ, বনদেবী, মনসা দেবী, এই ধরনের সমস্তখানেই দেবী প্রধান। তারপরে আমরা বিভিন্ন ধর্ম আসতে যেতে দেখেছি। এটার সাথে সাথে আমরা কিন্তু আরব দেশের মুসলমান হয়ে যায়নি, আমরা বঙ্গদেশের মুসলমান হয়েছি। আমরা আর্যপন্থী হিন্দু হয়ে যায়নি, আমরা এই মাটির একদম শূদ্রস্থ হিন্দু ছিলাম আর কি। তো আমাদের মধ্যে যে স্বাভাবিক প্রবণতাগুলো ছিল, সাংস্কৃতিক প্রবণতা, সেটা গান বাজনা, আমরা একটা অসাধারণ গানও জানি যে আগে কি সুন্দর দিন কাটাইতাম। তো এই গানের মধ্যে আমাদের সাংস্কৃতিক অবস্থানও খুব পরিষ্কার, কিন্তু যে কারণে আমি মনে করি আমাদের এই অঞ্চলের মানুষ কট্টরভাবে কখনোই কোনো ধর্মকে গ্রহণ করেননি, করবেনও না, এবং কট্টরতার বিরুদ্ধেই বেশিরভাগ সাধারণ মানুষের অবস্থান থাকে, যেটা মানবিক, যেটা সাংস্কৃতিক। আমি কখনো আমার নিজের বিশ্বাসের কারণে সুযোগ হারিয়েছি কি না, সেক্ষেত্রে আমার মনে হয় না, বিশ্বাসের কারণে আমি সুযোগ হারাইনি, অবস্থানের কারণে সুযোগ হারিয়েছি। সুযোগগুলো অবশ্যই অর্থনৈতিক। আমি অনেক ধরনের প্রোগ্রাম করতে পারতাম, সরকারি অসংখ্য প্রোগ্রাম হয়, সেখানে থাকতে পারতাম। তো আমি তো সকল সরকারেরই সমালোচনা করব, কারণ আমি মনে করি সমালোচনা তাদের নিতে পারা উচিত, তাহলে আমার দেশের কাজেই আসলে সেগুলো করা হয়, আমার স্বার্থেই করা হয়, জনগণের স্বার্থে করা হয়। তো সমালোচনা করলে যদি তাদের খুব গোসা হয়, তো তারা যদি আমায় গাইতে না দেন, তখন তো আমার অর্থনৈতিক অবস্থার একটু ঝামেলা হতেই পারে। এছাড়া খুব আহামরি সুযোগ আমায় আর কে দেবেন, আমি নিজেই আমাকে সুযোগ দিই। কেমন দেশ দেখছি, কেমন দেশ দেখতে চাই, একজন সুনাগরিক হিসাবে আমার অবস্থান বা আমার চাওয়া বা পরামর্শ বলা যায়, সেটা আমি আসলে অনেক কাজের মধ্যে ব্যস্ত মানুষজন দেখতে চাই। আমাদের দেশের মানুষের এত কাজ, সেগুলো ফেলে এত অকাজ করছেন এবং বেশিরভাগ মানুষ, এবং যে কোনো বয়সের মানুষের ক্ষেত্রে এটা বলা যায়। যেমন আমরা বিভিন্ন রকম ঋণ প্রকল্পের মাধ্যমে দেখি যে কিভাবে ঢাকা শহর বা শহরগুলোতে রিক্সাওয়ালারা কৃষকরা রিক্সাওয়ালা হয়ে যান। হ্যাঁ, কাজে আমার মনে হয় কৃষককে কৃষক
কৃষিকাজটা করতে দেওয়া খুবই জরুরি। আমার মনে হয় শিক্ষকদের শিক্ষা দেওয়াটা খুবই জরুরি। আমার মনে হয় ছাত্রদের ছাত্রত্বটাকে পুরোপুরি বুঝতে পারা সেটা খুবই জরুরি, এটাও তার কাজ। এবং সর্বোপরি মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা, এইটাকে চর্চা করা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ এবং দায়িত্ব। এটা হতে থাকলে আসলে আমার তো মনে হয় না যে কেউ কাউকে নোংরাভাবে আঘাত করতে পারে বা কারোর ক্ষতি কেউ করতে পারে। আর সবচেয়ে বড় কথা, প্রকৃতিতে সকল প্রাণীর প্রতি আমাদের সৎ ব্যবহার করা উচিত, কারণ ওরা আমাদের চেয়ে, মানুষের চেয়ে অনেক বেশি প্রকৃতিবাদী। ওদের নিজেদের প্রয়োজনটুকু ছাড়া কখনোই অন্যের জিনিসটা কেড়ে নেয় না, যেটা মানুষ নিয়ত করে। তাদেরকে দেখে দেখে মানুষের শেখা উচিত। আমি এমন দেশটি চাই। একজন নারী শিল্পী হিসাবে আমি মনে করি আমাদের দেশের নারীদের অবস্থান সর্বক্ষেত্রেই ভীষণ রকম চ্যালেঞ্জিং। সেটা শিক্ষাক্ষেত্রে, মানে আমি যদি বলি বিদ্যাপীঠগুলোতে, সেখানে ঝামেলা আছে। আমি যদি বলি চিকিৎসা ক্ষেত্রে, সেখানে ঝামেলা আছে। হেন কোনো জায়গা নেই যেখানে নারীরা ঝামেলা নেই। তার কারণ হচ্ছে আমাদের সমাজটা নারী বান্ধব নয় এবং প্রকৃতি বান্ধব নয়। আর নারী যেহেতু প্রকৃতির মতোই, সেই জন্য আমরা সেটাকে আবারও ওই যে বিনয়ের মতো করেই বলতে হয় যে যত প্রাকৃতিক তাকে আমরা দুর্বল ভাবি, অথচ প্রকৃতি শক্তি। কাজে সেই শক্তিকে এত সহজে অসম্মান করা বা এত সহজে তার ক্ষতি করাটা, তার একটা প্রতিক্রিয়া তৈরি হয় সমাজে, যে কারণে আজকে মানুষের মানবিক অবস্থান নষ্ট হয়ে গেছে। কারণ আমরা মাকে সম্মান করতে পারি না, বোনকে সম্মান করতে পারি না। আমাদের চারপাশে এমন সমস্ত এলিমেন্টস দিয়ে রাখা হয়েছে যেখানে নারীকে আমরা আসলে একদম পণ্য হিসাবে দেখি। একটা পণ্যকে আমরা প্রয়োজনের খাতিরে খরচা করি বা ব্যবহার করি, ভালোবাসি না। নারী ভালোবাসবার জিনিস। মা না থাকলে কেউ পয়দা হবে না। কাজে নারীর অবস্থান ভীষণ রকম খারাপ এই পণ্যায়নকরণের জন্য, যেটা আমার মনে হয় আমাদের নারীবান্ধব সমাজে পুরুষ সঙ্গী হয়ে আমাদের বোঝা উচিত, মানবিক সঙ্গী হয়ে বোঝা উচিত। তাহলে আমাদের সব সেক্টরেই নারীর যে প্রকৃতিগত শক্তি আছে সেটা ছড়িয়ে পড়বে এবং সেটা সকলের কাজে লাগবে। সঙ্গীত নারী জাগরণের ক্ষেত্রে অবশ্যই শক্তি যোগায়। সঙ্গীত শুধু নারী জাগরণ নয়, সকল ধরনের প্রশ্নের ক্ষেত্রেই কিন্তু আমরা যখন সমাজে যে কোনো রকমের অসঙ্গতি দেখি, বা এই যে আমরা ৭১ বলি, ৯০ বলি, ২৪ বলি, যতগুলো মানে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে অভ্যুত্থান, দুটো অভ্যুত্থান হয়ে গেছে, আমরা দেখেছি এখানে সঙ্গীতের কী ব্যবহার ছিল। যে নারী জাগরণের ক্ষেত্রেও সঙ্গীত অসম্ভব রকম শক্তি রাখে বলেই নজরুল লিখেছিলেন, রাখে বলেই রবীন্দ্রনাথ লিখেছেন। হ্যাঁ, এই কারণে বা ধরো আমরা যদি এরকম দেখি যে মানে কালীকে আমরা যেই কারণে, যে মিথটা তৈরি হয়েছিল যে ধরাতলে সকলেই যখন হচ্ছে গিয়ে অমানবিক হতে শুরু করে, অরাজকতা শুরু করে, তখন কালী মা সে নিজে স্বয়ং নেমে এসে তার কুসন্তানদের মাথা কেটে ফেলেন। তো এইটাও তো আসলে একটা সেই জানান দেওয়া যে দেখো তোমরা এতটা ক্ষতিগ্রস্ত, সমাজকে এতটা ক্ষতিগ্রস্ত করো না যে আমার রাগ হয়ে যায়। কাজে সেটা শুধু নারীর পক্ষেই বলা সম্ভব, কারণ মা সন্তান উৎপাদন করেন, মা সন্তানের কাছে তার সবচেয়ে ভালোবাসাটা দিয়েই তাকে বড় করেন এবং সে তার পাল্টা ভালোবাসাই চান। নারী স্বাধীনতা ও আত্মপরিচয়ের ক্ষেত্রে আমি মনে করি সামাজিক সংস্কৃতি তো বটেই, পারিবারিক শিক্ষাও ভীষণ রকম গুরুত্বপূর্ণ। এখন আবারও না আমাদের ঘুরে ফিরে ওই এক জায়গায় আসতে হয় যে পারিবারিক শিক্ষা বা সামাজিক সংস্কৃতি কিভাবে প্রভাব তৈরি করে। যদি রাষ্ট্রের শিক্ষা পদ্ধতি মানুষকে সুশিক্ষিত করে, যারা লেখাপড়া শিখছেন না তারা অশিক্ষিত হলেও কুশিক্ষিত হয়তো নন, কিন্তু অনেকেই পিএইচডি করার পরেও কুশিক্ষিত থাকেন। কাজে শিক্ষা পদ্ধতি মানুষকে সুশিক্ষিত করতে পারে। সেই শিক্ষা পদ্ধতি যদি তৈরি হয় কোনো দিন কোনো কালে বা যে সমাজে আছে,
যে সমাজগুলোতে আছে এখন এই মুহূর্তেও আছে, পৃথিবীর বিভিন্ন দেশ আছে খুবই নারী বান্ধব, খুবই প্রকৃতি বান্ধব, সেই সমাজগুলোতে আমরা দেখি নারীর প্রতি আসলে তাদের মনস্তত্ত্ব কীরকম, তাদের ভাব প্রকাশের ভঙ্গিটা কীরকম। সেই জায়গায় পৌঁছাতে হলে অবশ্যই আমাদের শিক্ষা পদ্ধতিকে সুশিক্ষিত শিক্ষা পদ্ধতি গড়ে তুলতে হবে। আর সেখান থেকেই নারীর স্বাধীনতা বা তার অস্তিত্বের শক্তি প্রমাণ হবে। আমার বেশিরভাগ গানই আসলে আমার নিজের শব্দ, আমার নিজের কথা। আমি যেহেতু এই সমাজের একজন নারী, আমি যেহেতু এই সমাজের একজন মানুষ, আমার দৃষ্টিভঙ্গি এই সমাজের থেকে আমি কি পাই, আমি কি দেই, আমার কি দায়িত্ব, সেই জায়গাগুলো থেকে বা আমার কি আরও পাওয়া চাওয়া থাকে, সেই সমস্ত জায়গা থেকে আমি গানগুলো নির্মাণ করি। এই প্রজন্মের জন্য নারী জাগরণের আমি যে বার্তা তরুণ প্রজন্মকে দিতে চাই সেটা হচ্ছে যে, দেখো আমার মেয়ের বয়স 25, তো যারা তোমরা কিশোর থেকে তরুণ থেকে মধ্যবয়সের দিকে যাচ্ছ, এই সময় সিদ্ধান্ত 30-এর মধ্যে মানুষ সিদ্ধান্ত নিয়ে নেয় আমি কেমন মানুষটি হব। তো সেই মানুষটি যদি তোমরা মানুষ হতে চাও তাহলে তোমরা আসলে আরেকজনের প্রতি ক্ষতিকারক চরিত্র হয়ে উঠবে না। বলি না যে ছোটবেলায় বাবা মা অনেক সময় বলতো যে আমি চাই না তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার কিছু হও, আমি চাই তুমি মানুষের মতো মানুষ হও। এই আমরা তো হাতে পায়ে গায়ে গতরে মানুষের মতোই দেখতে, সে খুব ভালো কথা, কিন্তু মনের জগতে আমরা কতটা মানুষ হয়ে উঠতে পারলাম সেটা খুব গুরুত্বপূর্ণ। সেইটা যে হওয়াটা আমি মনে করি তরুণ প্রজন্মের লক্ষ্য হওয়া উচিত হবে, কারণ একজন মানুষ আর একজনের জন্য ক্ষতিকর নয়, এবং স্বাভাবিকভাবেই সে প্রকৃতি নিধন করবে না, স্বাভাবিকভাবেই সে নারীর কোনো অসম্মান করবেন না, এটাই স্বাভাবিক। স্রষ্টার সাথে আমার সম্পর্ক, স্রষ্টা আসলে আমি খুবই সত্যি করে বলতে চাই যে খুব সিগনিফিক্যান্ট গ্রামাটিক্যাল কোনো স্রষ্টার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি আসলে খুবই বিস্মিত, এই মহাবিশ্ব মহাকাশ মহাকাল এ আমাকে বিস্ময়ে রেখেছে, বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান। মৃত্যু আমার কাছে খুব অসাধারণ, এই পৃথিবী থেকে মরতে পারলেই বাঁচি। কাজে মৃত্যু খুবই আকাঙ্ক্ষিত এবং নির্ধারিত, নিশ্চিতভাবে, যে কোনোভাবেই চাও বা না চাও আসবেই, এবং সেই প্রতীক্ষায় আমার খুব আনন্দ হয় যে এত ঝামেলা শেষ হবে। মৃত্যু আমার কাছে ফুল স্টপ এবং দীর্ঘ একটি অশান্তিময় জীবনের অবসান। সত্যিকার অর্থে শিল্পীদের আত্মা তো সংবেদনশীল হওয়ারই কথা। শিল্পীর আত্মা সাধারণ মানুষের চেয়ে বেশি সংবেদনশীল না হলে তো সে ওই জিনিসগুলো ভাববে না, ওই জিনিসগুলো প্রকাশ করবে না। তবে সাধারণ মানুষের চাওয়া পাওয়াটাকেই সে হচ্ছে গিয়ে সাধারণ মানুষের চাওয়া পাওয়াটাকে সে নিজের সাথে মিলাতে পারে বলেই সেই সৃষ্টিগুলো ঘটে। আর সাধারণ মানুষরা প্রত্যেকেই যে আসলে, যেমন থাকেন একজন কৃষক কৃষিকাজ করছেন এবং করতে করতে উনি গানও গাচ্ছেন, হ্যাঁ, তার যে উনি শিল্পী নন তা না, এবং সাধারণ মানুষের মধ্যেই শিল্পীর বাস। জীবনের শেষ প্রান্তে যদি মনে করি সময় ফুরিয়ে গেছে, তো কিছু জানার আছে কি না, আমার তেমন কিছু জানার নেই। এত জেনে কি হয়, বেশি জানলে জানোয়ারি হয়ে যায়। নিজেকে ক্ষমা করা আমার কাছে সবচেয়ে বেশি কঠিন, অন্যকে ক্ষমা করাটা সহজ। অন্যায় করলেই তো আসলে আমরা পরে ক্ষমা করার প্রশ্ন তুলি, তো অন্যায়টা করলো, তারপরে আমি ক্ষমাও করে দিলাম, তারপরে তার মধ্যে কোনো পরিবর্তন আদৌ হলো কি হলো না সেটা আমি জানি না, কিন্তু আমি আমাকে ক্ষমা করছি, তার সাথে সাথে আমার একটা বিশাল পরিবর্তন ঘটে, এবং এই পরিবর্তনটা কতখানিক সময় আমাকে স্বস্তি দেয়, কতখানিক সময় আমাকে স্বস্তি দেয় না। কাজে নিজেকে ক্ষমা করাটা আমার মনে হয় বেশ কঠিন কাজ। নিজের লেখা সুর করা কোনো গানই আমার প্রিয় না, কিন্তু কয়েকটা গান তো শোনাবো। নিজের কোনো কাজ প্রিয় হয়ে গেলে আর নতুন করে কোনো গান বেরোবে না বলে আমার মনে হয়। আমি কি চাই মানুষ আমাকে কিভাবে মনে রাখবেন, এটা এত বড় দায়িত্ব আমি নিতে পারবো না। আমি কিছুই চাই না, মানুষ আমাকে মনে রাখলে রাখবেন, না রাখলে আবারও তো ওই তো বললাম, যত তাড়াতাড়ি ভুলে যাওয়া যায় ততই ভালো। পারিবারিক সঙ্গীত চর্চার উত্তরাধিকার ঠিক ওই অর্থে পারিনি, কারণ আমি কখনোই চাইনি আমার মেয়ে পেশাগত জায়গায় সঙ্গীত করুক, কিন্তু ব্যক্তিগতভাবে ও গান গায়, ওর যখন ইচ্ছে হয় গায়। হ্যাঁ, আমার হয়তো আরেকটু জোর দেওয়া উচিত ছিল, এবং সেটা শুধুমাত্র নিজের জন্যই, কিন্তু
ঠিক আমি পেশাগত জায়গা থেকেও কখনো গান গাক এটা আমি চাইনি। আমার যখন এটা পেশা হয়ে উঠলো তখন আমার কাছে মনে হয়েছে আমি যথেষ্ট বিরক্ত। তার কারণ এটাকে পেশা হিসাবে রাখার জন্য পিআর খুব ভালো রাখতে হয়, মানে পাবলিক রিলেশন। এবং গান গাওয়ার ক্ষেত্রে বা ছবি বিক্রির ক্ষেত্রে আমি দেখেছি যে মানুষ কত রকমভাবে এজেন্সির সাথে সম্পর্ক ভালো রাখতে হয়, অ্যাম্বাসেডরদের সাথে, এমপি মিনিস্টারদের সাথে, বড় লোকদের সাথে, হুইচ ইজ আমার পক্ষে একেবারেই অসম্ভব। এবং আমি আসলেই আমার কোনো পিয়ার নেই এবং আমি ওটাতে খুবই দুর্বল। এই আচরণগুলো আমি এখনও অ্যাডপ্ট করে উঠতে পারিনি। এবং আমার মনে হয় না, আমার মা একটা কথা বলতেন, যার হয় না 9 তার হয় না 90-তে। কাজে আমার আর হবে টবে না এই সমস্ত জিনিস। কারণ আমি এই সমস্ত ঘটনার প্রেক্ষিতেই দেখি যে যারা চিরকাল সুবিধা নিয়ে গেছে ঘুরে ফিরে তারাই আবার সুবিধা নিচ্ছেন। কাজে ওইখানে কিভাবে ঢুকে আমাকে প্রমাণ করব যে না, আমিও এইখানে কাজ করেছিলাম, আমারও সুযোগ পাওয়া উচিত, এই সমস্ত প্রক্রিয়া আমি জানি না এবং জানতেও চাই না। আমার এটাকে অহংকার না বলা ভালো, আমার ডিগনিটি সেন্স খুব স্ট্রং। রবীন্দ্রনাথ, লালন, নজরুল, আসলে ওনারা যদি না থাকতেন তাহলে বহু 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 মানুষ না খেয়ে থাকতেন। তাদের পেশা কী হতো? কাজে তাদের চর্চা করা খুবই জরুরি। আমার গান মানুষ চর্চায় রাখবেন কি না পরবর্তী প্রজন্ম আমি জানি না, তবে একটা দুটো গান তো অনেকেই গায় এবং পেশাগত জায়গা থেকেই তারা গায়, এটা ভালো কথা। কিন্তু চর্চা রাখবেন কি না আমি নিশ্চিত না, আমার কোনো আগ্রহও নেই জানার। আমি জীবনে অসংখ্য কারণে অনুতপ্ত, অনেক অনেক কারণে আমার অনুতাপের শেষ নেই। আমার অনেক চাওয়া, আমার অনেক অনুতাপ, আমি কি বলা যায়, মানে সত্যি সত্যি মাঝে মাঝে মনে হয় যদি ওই যে হাসরের ময়দান থাকতো তাহলে আমাকে প্রশ্ন করার আগে আমি অনেক প্রশ্ন করতাম, যেটা কেন হলো, ওটা কেন হলো, এরকম হওয়া উচিত হয়নি তো, এটা কিভাবে সম্ভব, তখন আমার কি করা উচিত ছিল। কাজে আমার অনেক অনুতাপের শেষ নেই। আর আমি এমনিতেই খুবই ঘ্যানের নাকা টাইপের মানুষ, আমার অনেক অনুতাপ হয় স্বাভাবিক। এমন কোনো কথা বা এমন কোনো কষ্টের ক্ষেত্রে আমার মনে হয় আমি অনেক সময় অনেক মানুষকে, মানে তার হাতটা ধরলেই একটুখানির জন্য তাকে আমি একটা সুপথ দেখাতে পারতাম বা ভালো জায়গায় নিয়ে যেতে পারতাম বা বাঁচিয়ে ফেলতে পারতাম, এরকম অনেক কিছুই আমি পারিনি। মনে হয় যে হাতটা ফসকে গেল একটুর জন্য। তো এরকম অনেক সময় আমার অনেক প্রিয় বন্ধুদেরকেও আমি হয়তো ড্রাগস থেকে হেল্প করতে পারিনি। আবার আমার ওই যে বললাম আমার মেজাজও খুব খারাপ, আমি খুব অধৈর্য হয়ে যাই, ক্লান্ত হয়ে যাই। এইগুলো নিয়ে আমার অনেক কষ্ট, অনেক না বলা চাপা কষ্ট আছে যে আমি মহান শাস্তি গিয়ে তাদেরকে সাহায্য করতে চেয়েছি, ব্যাপারটা একেবারেই সেরকম না। এটা আমার স্বভাব এবং আশেপাশে যখনই দেখি আমার হেল্প করা উচিত ছিল কিন্তু আমি পারিনি, তখন এগুলো না জমে থাকে, যেগুলো খুব কষ্ট হয়ে থাকে আর কি। এগুলো কখনোই কোনো কিছু দিয়েই ওটা আর হয় না, আরাম হয় না। এমন কোনো অপরাধ বোধ আমার নেই, কারণ সজ্ঞানে আমি কোনো অপরাধ করিনি, অজ্ঞানে অনেক ধরনের অপরাধ করেছি। টুকটাক মিথ্যে কথা তো মা খালাদের রেগুলারই বলি, এখনও বলি। যখনই বলে খারাপ জিনিসগুলো ছেড়েছিস তখনই বলি হ্যাঁ ছেড়ে দিয়েছি। কাজে মানে টুকটাক মিথ্যা কথা আমি বলি এবং মোটামুটি তার এটাতে বেশ বিরক্ত, কিন্তু অপরাধ বোধ নেই। সবচেয়ে কষ্টের স্মৃতি হচ্ছে হ্যাঁ, আমার মা চলে যাওয়ার পরে আর কি। আমার মায়ের দেহ দান করে দিয়েছিলেন, তার কর্নিয়া খুব দ্রুত সময় কালেক্ট হয়েছে। আমরা আসলে মানে যে মুহূর্তে শুনলাম মা নেই, মা চলে গেছেন, আমরা 2 ভাই বোন প্রথমেই কল করেছিলাম সন্ধানীকে যে কর্নিয়াটা কালেক্ট করতে হবে। আর তারপরে একটা খুব ক্রাইসিস মোমেন্ট তৈরি হয় আমার আর আমার ভাইয়ের মধ্যে, কারণ মা সিগনিফিকেন্টলি বলে যাননি যে তার দেহদান প্রক্রিয়াটার কীভাবে হবে, মানে স্ক্যালিটন হবে, মানে কঙ্কাল বানিয়ে রাখা হবে নাকি ডিসেকশন হবে, এগুলো বলে যাননি, যেটা আমাদের সিদ্ধান্ত নিতে খুব অসুবিধা হচ্ছিল। তখন তৎকালীন সময় ঢাকা মেডিকেলের যিনি অ্যানাটমি ডিপার্টমেন্টের হেড ছিলেন এবং আমার মামাতো ভাই সেও ডাক্তার, ওরা দুজন আমাদেরকে মানসিকভাবে খুব সাহায্য করেছিল। কিন্তু ওই সময়টা ভীষণ জটিল ছিল। ওই সময়টা আমার জীবনের সবচেয়ে মানে এটা খুবই হাসফাস করা একটা সিদ্ধান্ত নিতে হবে, আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না।
এটা খুব কষ্টের। আনন্দের স্মৃতি অসংখ্য, অনেক। তার মধ্যে হ্যাঁ, আমার মা হওয়ার স্মৃতিটা খুবই আনন্দের। এটা একদমই সিগনিফিকেন্টলি আমার মনে হয় এটা সব মায়েরই হয়। কাজে খুব মানে আমি যেহেতু খুব ইউনিক কোনো ক্যারেক্টার না, সেই জন্য আমারও খুব ইউনিক কোনো ঘটনা নেই। আবার আমাদের একটা সংগঠনের এই যে কয়দিন আগেই পিকনিকে গেলাম বাচ্চাদের, সেটা শিশুদের জন্য আমরা বলে একটা শিশু পুনর্বাসন সংগঠন। তো ওখানে গেলে যখন বাচ্চাদের ওরা বাপ মার আদর পায়নি, তো ওদেরকে একটু আঙুল ছুলে ওরা পুরোটা বুকের উপর এসে পড়ে। তো ওইটা বড়ই বড়ই ভালো লাগে, ওটা বড়ই আনন্দের। মানে এই সময়গুলো যতবারই ফিরে আসে আনন্দ দেয়। আমাদের পাঠশালা বলে আমাদের একটা স্কুল আছে, ওখানকার বাচ্চারা শ্রমজীবী এবং মানে সুবিধাবঞ্চিত পরিবার থেকে আসা। তো ওরা যখন পড়াশোনা শেষ করে ইউনিভার্সিটিতে যাচ্ছে, ওরা যখন কোনো অবস্থান রাখে কোনো গুরুত্বপূর্ণ স্থানে বা অংশে, তখন খুব আনন্দ হয়। আমাদেরই একটা ছেলে শাকিল 4ই আগস্ট মাথায় গুলি লেগে মারা যায়, সেটা ভীষণ কষ্টের। কিন্তু ওই স্কুলেরই অনেক বাচ্চারা এখন প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আছে এবং তারা কথা বলছে, সেটা আবার ভীষণ আনন্দের। মা ভাবটা আছে আর কি। আমার অনেক বাচ্চা কাচ্চা, আমার খুব শখ ছিল যে আমার 20-30টা বাচ্চা হবে। সকলকে এতক্ষণ ধৈর্য ধরে আমার গল্পের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। জানি খুবই বিরক্তিকর লাগার কথা, কারণ আমি যথেষ্ট বিনোদন দিতে পারি না, চেষ্টাও করি না। তারপরেও যদি শুনে ভালো লাগে কারো, আমি কৃতজ্ঞ। ধন্যবাদ বাংলা নিউজ 24কে এবং ধন্যবাদ সকল শ্রোতা দর্শককে।